রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাবে সমর্থন দেবে মালয়েশিয়া, বললেন প্রধান উপদেষ্টা। আজ ভাষণ দেবেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে। সুন্দরবনে আবারও মাথাচাড়া দিচ্ছে জলদস্যু, বেড়েছে অপহরণ, ছিনতাইয়ের ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি চাইলেন মৎস্যজীবীরা। স্টেশনে পণ্য আনা নেয়ার ঝুঁকিতে বিশেষ ট্রেনে আগ্রহ নেই ব্যবসায়ীদের, রেল বিভাগের দুর্বলতা আছে, বললেন অর্থনীতিবিদরা। এবং ডেঙ্গুতে এক শিশুসহ আরও 5 জনের মৃত্যু, নতুন ভর্তি 274, সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। মালয়েশিয়ার রোহিঙ্গা মানবিক সংকট নিরসন এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে মিশরের রাজধানী কায়রোতে সেন্ট রেজিস হোটেলে এক সাক্ষাৎকালে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদির জানান, বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে রাজি মালয়েশিয়া। বৈঠকে তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে মিশরের রাজধানী কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার প্রায় 7 বছর পর আবারও মাথাচাড়া দিয়ে উঠছে জলদস্যুরা। গত 2 মাসে বরগুনা, পাথরঘাটা সহ মহিপুর, বাগেরহাট, সাতক্ষীরা উপকূলীয় এলাকায় জেলে অপহরণ, মাছ ছিনতাই, চাঁদা আদায় সহ বেশ কিছু অপরাধের ঘটনা ঘটে। একে উদ্বেগজনক উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানোর পরামর্শ মৎস্য নেতাদের। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2018 সালের নভেম্বরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। এরপর স্বাভাবিক ছিল বনের পরিস্থিতি, কিন্তু হঠাৎ করেই আবারও সক্রিয় হচ্ছে অপরাধীরা। বর্তমানে অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে তারা। এতে আতঙ্কে জেলে, বাওয়ালি থেকে শুরু করে পর্যটকরাও। পাথরঘাটায় গত 2 মাসে অন্তত 3টি ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও আরও 19 জেলে অপহরণ হয়। এসব জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে দাবি করা হয় লাখ টাকার চাঁদা। আইনের শাসন যদি সঠিক না হয় তাহলে আমার মনে হয় জলদস্যু আবার বেড়ে যাবে। এই যেদিন মহিপুর 5টা ভোট ডাকাতি হয়েছে, এরকম ডাকাতি নাম জানেন, ওই রাত্রে বাতি বুতি লিবে অন্ধকারে আর কি কাজ করতে হয়। সাগর আমরা শুনছি ডাকাইতে আছে, কিন্তু আমাদের ভয় আতঙ্ক লাগে আর। বনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমেছে বলে অভিযোগ জেলে ও ট্রলার মালিকদের। এখনই যদি এদের সুরাহা না করা হয়, র্যাব অথবা পুলিশ, কোস্টগার্ড এরা যদি সচেতন না হয়, এদেরকে আরও সচেতন করতে হইতে হবে এবং এই জলদস্যু সুন্দরবন থেকে তাড়াইতে হবে। ডাকাতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের কর্মকর্তা। ডাকাতির অভিযোগ আসলে তো অবশ্যই মামলা নিতে হবে আমাকে, এবং ডাকাত ধরার জন্য সর্বোপরি চেষ্টা করবো আর কি। গভীর সমুদ্রে ডাকাতি দেখার জন্য আসলে এখানে নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ পুলিশ আছে, এগুলো আসলে তাদের দেখার বিষয়। গভীর সমুদ্রে ডাকাতির মতো কোনো খবর আমার কাছে আসে নাই নিয়ে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি মৎস্যজীবীদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। কৃষি পণ্যের পরিবহন ব্যয় কমাতে চালু করা বিশেষ ট্রেনে আগ্রহ নেই কৃষক ব্যবসায়ীদের। স্টেশনে আনা নেয়ায় বাড়তি খরচ সহ পণ্য নষ্টের ঝুঁকির কথা বললেন তারা। তারপরও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে 176 কোটি টাকার 50টি ব্রডগ্যাস ভ্যান। রেল বিভাগের ভালো একটি উদ্যোগ ব্যর্থ হওয়ার পেছনে দুর্বল ব্যবস্থাপনা আর সমন্বয়হীনতা দেখছেন অর্থনীতিবিদরা। মেহেদি হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। কৃষিপণ্য পরিবহনে পশ্চিমাঞ্চল রেলওয়ের চালু করা বিশেষ ট্রেনে তেমন আগ্রহ নেই কৃষক ও ব্যবসায়ীদের। চাহিদার ভিত্তিতে কেনা লাগেজ ভ্যান ও ওয়াগন ঠিকমতো ব্যবহার না হওয়ায় সেগুলো এখন রেলের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আম পরিবহনের জন্য বিশেষ ট্রেন সার্ভিসে 4 বছরে 1,82,860 টাকা লোকসান গুনতে হয়েছে।
অনাগ্রহের কারণ হিসেবে কৃষকরা বলছেন, স্টেশনে আনা নেয়ার খরচ যেমন আছে, তেমনি কৃষিপণ্য নষ্টের ঝুঁকিও আছে। ট্রেনে খরচ কম, কিন্তু তারপরে যারা এয়ারপোর্ট, কমলাপুর যারা এখানকার স্থানীয়, হয়তো এদের জন্য সুবিধা হয়। ধানমন্ডি হয়, মিরপুর হয়, এই কারণে আমরা কুরিয়ার বেছে নিয়েছি। অর্থনীতিবিদরা বলছেন, বিশেষ কোনো সেবা চালু করার আগে সম্ভাবনাগুলো খতিয়ে দেখা উচিত, যাতে বিশেষ উদ্যোগগুলো মুখ থুবড়ে না পড়ে। যারা ব্যবসায়ী এবং কৃষক তাদেরকে এটা অবগত এবং ট্রেন্ড আপ করা এবং তাদেরকে আশ্বস্ত করা এবং তাদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা, এটা হলো আমার কাছে মনে হয় যে এখানে হয়তো ঘাটতি থাকতে পারে। খরচ সর্বনিম্ন করার জন্য আমাদের মানুষবাহী যে ট্রেন, তারই সঙ্গে গরু, ছাগল, আম সহ সবই চলে যাবে। ঈশ্বরদী ও রূপপুর স্টেশনে পড়ে থাকা 29টি লাগেজ ভ্যান কবে আবার চালু হবে তা জানা নেই স্টেশন কর্মকর্তাদের। কর্তৃপক্ষের নির্দেশনা আসলে বা পেলে আবার চলাচল করবে। চাহিদার ভিত্তিতে লাগেজ ভ্যান ও ওয়াগন কেনা হয়েছিল, তবে এগুলোর ব্যবহার ঠিকমতো হচ্ছে না বলে স্বীকার করেছেন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। এগুলো ব্যবহার উপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা তো মূলত বিভিন্ন লাগেজ ভ্যান বিভিন্ন ট্রেনে চালাচ্ছি, আমরা বিভিন্নভাবে প্রচারণাও চালাচ্ছি যে এগুলোতে আমাদের উৎসাহিত করতেছি যাতে কম খরচে স্বল্প মূল্যে তারা মাল পরিবহন করতে পারে। তখন যে কেনা হয়েছে, এখন হয়তো আপনি ওই কাঙ্ক্ষিত মাত্রায় দেখছেন না যে আমার পণ্য পরিবহন হচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করছি সব থেকে। রেলের এমন ইতিবাচক উদ্যোগ তাদের ব্যবস্থাপনায় দুর্বলতা ও সমন্বয়হীনতায়, ব্যর্থতায় রূপ নিচ্ছে বলে দাবি অর্থনীতিবিদদের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু সারা দেশ। এতে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। দেশের বিভিন্ন জেলায় শীতের সঙ্গে বাড়ছে শীতজনিত নানা রোগ ব্যাধি। এতে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দর্শক, চুয়াডাঙ্গা থেকে শীতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে কেমন দেখছেন? বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করেছে। তাপমাত্রা বাড়লেও চুয়াডাঙ্গায় কিন্তু শীতের প্রকোপটা রয়ে গিয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না, যারা বের হচ্ছে তারা কিন্তু কর্ম খুঁজে পাচ্ছে না, যার কারণে খেটে খাওয়া মানুষগুলো কিন্তু চরম বিপাকে পড়েছে। আর চুয়াডাঙ্গাতে আমরা হাসপাতালে যেটা লক্ষ্য করেছি, চুয়াডাঙ্গার কয়েকদিন ধরেই আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। আর যার কারণেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের যারা কর্তব্যরত আছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছে সাধারণ চিকিৎসক সেবা দিতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আমরা হাসপাতালের বিষয়ে জানার জন্য আমি এখন যুক্ত হব চুয়াডাঙ্গার আবাসিক চুয়াডাঙ্গার ইমার্জেন্সি কর্তব্যরত চিকিৎসক তার সাথে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। চুয়াডাঙ্গার আজকে সকালে তাপমাত্রা ছিল 11.8। আমাদের চুয়াডাঙ্গার পারদ নেমে গেছে। গত এক সপ্তাহ যাবৎ এই পারদের কাজ নেমে যাওয়ার কারণে বাচ্চাদের শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া এবং বড়দেরও যাদের অ্যাজমা প্রবলেম আছে, যাদের শ্বাসকষ্ট আছে, তারা বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে আমাদের গতকাল রোগীর সংখ্যা ছিল 328 জন। আজকেও সকাল থেকে রোগীর অত্যাধিক চাপ পরিমাণ বেশি বেড়ে গেছে। আমাদের পর্যাপ্ত ওষুধ এবং অক্সিজেন সাপ্লাই আমাদের সরবরাহ আছে এবং চিকিৎসক আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমরা ওয়াকাবিয়াল আছি। আমরা মানুষের নিয়মিত চিকিৎসা করার জন্য যত সরঞ্জাম বা প্রয়োজনীয় ওষুধপত্র যা লাগে আমরা সবকিছুই আমাদের এই মুহূর্তে আছে। আমরা চেষ্টা করতেছি যে উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং মানুষের কষ্ট লাগা হবে এবং আমরা সচেষ্ট আছি মানুষকে সেবা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গাতে কিন্তু এই শীতের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে কিন্তু চুয়াডাঙ্গা জেলা প্রশাসন থেকে 10,000 কম্বল বিতরণ অলরেডি শুরু করে দিয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গা সদর জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল রাতে প্রায় 200 কম্বল বিতরণ করেছেন। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। শুভ্রা। সাইফ, ধন্যবাদ আপনাকে। গত 24 ঘন্টায় দেশে আরো 5 জনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ঢাকা উত্তরে 2 ও দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় 2 জন এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 556 জনের মৃত্যু হলো, আর চলতি মাসের 18 দিনে প্রাণ হারিয়েছেন 68 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 78 জন ও বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 454 জন। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনে প্রায় 250 ঘরবাড়ি পুড়ে গেছে। সর্বস্ব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে খেটে খাওয়া হাজারো মানুষ। বুধবার বিকেলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 1.5 ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘর হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে বস্তিবাসীকে। দ্রুততম সময়ের মধ্যে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। আরও জানাচ্ছেন মেজবা রহমান। শীতের শেষ বিকেলটা কারো কাছে আনন্দ হলেও রাজধানীর করাইল বস্তিবাসীর কাছে দিনটি ছিল ভয়াবহ। সারাদিনের ব্যস্ততা শেষে ঘরে ফিরলেও মাথা গোঁজার ঠাঁইটুকু খুঁজে পাওয়া যায়নি। সবকিছু আগুনে পুড়ে নিচ্ছিন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেও শেষ রক্ষা করতে পারেনি। সয় সম্বল হারিয়ে মুহূর্তে নিঃস্ব হয়ে গেছেন খেটে খায় সব মানুষ। আমার ঘরের মাল জিনিস কি হয়েছে আমি জানি না, সব পুড়ে গেছে। আমি বাসায় ছিলাম, বাজারে গেছিলাম, আমার নন্দে বাবুলা ঘুমাইতেছিল, আর মাইয়া পড়তেছিল। অর্ধেক রাস্তায় আইসে এখন আগুন। আগুন লাগার কারণ হিসেবে অনেকে বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা। এক লোক চটপটি গরম করতেছিল গ্যাস সিলিন্ডারে, বুঝছেন, গ্যাস সিলিন্ডারে বাস্ট হওয়া আপনি দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আনুমানিক 200-র উপরে ঘর পড়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পরিমাণটা এখন পর্যন্ত বলতে পারতাছি না। একটু পর্যালোচনা করে তারপর ক্ষয়ক্ষতিটা বলা যাবে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক পর্যায়ে কম্বল এবং শুকনো খাবারের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের এই কর্মকর্তা। আমরা খুব দ্রুত কম্বল এবং শুকনো খাবারের ব্যবস্থা করতেছি। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে চায় আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলো। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বাঙালির রসনা তৃপ্তির নানা উপাদানের মধ্যে শীতকালের কুমড়া বড়ি অন্যতম। মাসকলাই ডালের সঙ্গে নানা উপাদান মিশিয়ে তৈরি হয় কুমড়া বড়ি। এটি সাধারণত গ্রামের মহিলারাই তৈরি করে থাকেন। এ কাজে সহায়তা করতে ক্ষুদ্র ঋণ সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চায় নাটোরের বিসেক। মোহাম্মদ রাশিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাড়ির উঠানে বসে মেয়েরা তৈরি করছেন কুমড়ো বড়ি। দৃশ্যটি নাটোরের বিভিন্ন উপজেলা সহ সিংড়ার কলম ইউনিয়নের পুন্ডরি গ্রামে, যেখানে বাণিজ্যিকভাবে কুমড়ো বড়ি তৈরি করছেন নারীরা। রাতে ভেজানো ডাল মেশিনে ভাঙিয়ে সেই ডালে পানি, কালোজিরা ও অন্যান্য মশলা মিশিয়ে টিনের চালে গুঁড়ি গুঁড়ি করে বসিয়ে তারপর শুকানো হয়। পুন্ডরি গ্রামের অনেকেই বছরের পর বছর এটিকে পেশা হিসেবে নিয়ে কাজ করছেন। শীতের 4 থেকে 5 মাস কুমড়ো বড়ি তৈরি করে লাখ টাকার বেশি আয় করছেন এখানকার অনেকেই। এই বড়ি বিক্রি করে পারি, বড়ির উপরই চলি। বাড়িয়ালি বানায় আর ওর সাথে হাতে দিয়ে আমি দিয়ে বিক্রি করি। ব্যবসা ভালোই হয়, বড়িও সে ভালো। নূরজাহান, আলেয়া, কাজলি বেগম সহ 8 নারী উদ্যোক্তা প্রতিদিন গড়ে 200 কেজি থেকে 250 কেজির বেশি কুমড়া বড়ি তৈরি করেন। প্রতি কেজিতে খরচ হয় 95 থেকে 100 টাকা। পাইকারি ও খুচরায় কেজিতে গড়ে 50 টাকা লাভ হয় তাদের। বাল বাচ্চা নিয়ে ভালোই লাভজনকই লাভই হয় আর কি। মা বোনেরাই কুমড়া বড়ি তৈরি করে, তো এখানে থেকে আয় হয়, এই দিয়ে মোটামুটি সংসার আলাদা চলে। নারী উদ্যোক্তাদের নাটোর বিসিকের পক্ষ থেকে সার্বিক সহায়তার কথা জানান বিসিক কর্মকর্তা। নাটোর বিসিকের পক্ষ থেকে তারা যদি আমার কাছে আর্থিক সহযোগিতা চায় এবং বিভিন্ন পরামর্শ বা বিপণনের যদি কোনো ব্যবস্থা আমাকে করতে হয়, আমি সেই বিষয়ে সার্বিক সহযোগিতা তাদেরকে করব। নাটোরের উদ্যোক্তাদের মতো সংসারে আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হয়ে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে দেশের অন্যান্য জেলার নারীরাও। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় আরও 31 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে চলমান বর্বরতায় ইসরায়েলকে সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন 5 ফিলিস্তিনি। অন্যদিকে ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর ফ্রান্সের মায়োটে তাণ্ডব চালানোর পর মোজাম্বিকে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় চিডো। নিহত হয়েছেন কমপক্ষে 34 জন। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। টানা 14 মাসের হামলার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামেনি। এ হামলায় গত 24 ঘন্টায় গাজায় আরও 31 ফিলিস্তিনি নিহত ও 79 জন আহত হয়েছে। এতে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। গাজায় অব্যাহত হামলার মাধ্যমে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে। তারপরও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন সেখানকার বসবাসকারী 5 ফিলিস্তিনি। ভারতীয় পণ্যের ওপর অধিক হারের ট্যাক্স আরোপের হুমকি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে ভারতে আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি। অন্যদিকে রোববার ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে ধ্বংসযজ্ঞ চালানোর পর মোজাম্বিকে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় চিডো। এতে কমপক্ষে 34 জন নিহত হয়েছে। এছাড়া 34,000-এরও বেশি মোজাম্বিক পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে। ধ্বংস হয়ে গেছে স্কুল ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বহু অবকাঠামো। বিবিসির তথ্য মতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আগে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাবে সমর্থন দেবে মালয়েশিয়া, বললেন প্রধান উপদেষ্টা। আজ ভাষণ দেবেন আল আজহার বিশ্ববিদ্যালয়। সুন্দরবনে আবারও মাথাচাড়া দিচ্ছে জলদস্যু, বেড়েছে অপহরণ, ছিনতাইয়ের ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি চাইলেন মৎস্যজীবীরা। স্টেশনে পণ্য আনা নেওয়ার ঝুঁকিতে বিশেষ ট্রেনে আগ্রহ নেই ব্যবসায়ীদের। রেল বিভাগের দুর্বলতা আছে বললেন অর্থনীতিবিদরা। এবং ডেঙ্গুতে 1 শিশুসহ আরও 5 জনের মৃত্যু, নতুন ভর্তি 274। সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। আপনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।